ওকে, আমাদের হেডিং দিয়ে আজকের ক্লাসের ডিডাকশনস ফ্রম গ্রস টোটাল ইনকাম। ক্লাসের হেডিং হচ্ছে ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম। ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম এর আরেকটা নাম আছে ডিডাকশন, এর আরেকটা নাম আছে ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A। তবে আমরা এটা ইউজ করব না, আমরা অন্য কিছু ইউজ করব। এর আরেকটা নাম লিখে রাখ, আমরা এইটা ইউজ করব, ডিডাকশন আন্ডার সেকশন 80। ডিডাকশন আন্ডার সেকশন 80 আমরা এইটা ইউজ করব। আসি তাহলে চ্যাপ্টারটার তিনটে মেন নাম লিখিয়েছি আমি। একটা হচ্ছে চ্যাপ্টারটার প্র্যাকটিক্যাল নাম ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম, একটা হচ্ছে ডিডাকশন, এটা হচ্ছে টেকনিক্যাল টার্ম ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A, আর একটা আমরা ইউজ করব ডিডাকশন আন্ডার সেকশন 80। আমি একটু বেশি করে কনসেপ্টটা দিচ্ছি, বোঝ। আমার কথার আনসার দিয়ে ভালো লাগবে। বল, ইনকাম ট্যাক্সের হেড কটা হয়? 5টা। কি কি? স্যালারি, হাউস প্রপার্টি, বিজনেস প্রফেশন, ক্যাপিটাল গেন, আদার সোর্স। এই 5টা হেডকে যোগ করলে আমরা পাবো গ্রস টোটাল ইনকাম। টেকনিক্যালি 5টা হেডকে যোগ করলে যখন আমরা গ্রস টোটাল ইনকাম পাবো, সেই ইনকামটার ওপরও ট্যাক্স দিতে হবে না। সেই ইনকাম থেকে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স রুল আরও ডিডাকশান দিচ্ছে, যে ডিডাকশানটার নাম ডিডাকশান আন্ডার সেকশন 80। সেই ডিডাকশানটা করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে লোকটার অরিজিনাল টোটাল ইনকাম। এবার এইখানে তোকে আমরা কি শেখাবো? টোটাল ইনকাম পর্যন্ত শেখাবো। মজাটা হচ্ছে 5th সেমে এক্স্যাক্টলি এই টোটাল ইনকামের পর থেকে কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা বের করতে শেখাবে, যে তার ইনকাম ট্যাক্স লাইবিলিটি কত। তাহলে বুঝতে পারছিস কতটা রিলেটেড। ওরা ডাইরেক্টলি টোটাল ইনকাম দিয়ে বলবে না লাইবিলিটি কত, ওরা আগে তোকে বলবে 80 সেকশন বাদ দিয়ে টোটাল ইনকাম বের করে তারপর লাইবিলিটি বের করো। সো হেভি জিনিস, অনেক সেকশন আছে। টেকনিক্যালি এখানকার সেকশন হচ্ছে 80C থেকে 80U। এই চ্যাপ্টারের 80C থেকে 80U। যারা হায়ার প্রফেশনাল স্টাডিজ করবি তাদেরকে 80C থেকে 80Uই শিখতে হবে। কিন্তু বিকম পারপাসে, এক্সক্লুসিভলি বিকম পারপাসে এতগুলো সেকশন লাগে না। যেগুলো লাগবে শুধুমাত্র আমরা সেইগুলোই লেখাবো। সো স্টার্ট করো, 1 নাম্বার দাও। আচ্ছা, তার আগে একটা ক্লিয়ার করে নে, আমরা কি শিখতে চলেছি? ক্লিয়ার। 5টা হেড, 5টা হেডের ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশনস আছে। আমরা ইনকাম ফ্রম স্যালারি করেছি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করেছি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন করেছি। সিমিলারলি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন করা যায়, ইনকাম ফ্রম আদার সোর্স করা যায়। এগুলো ইন্ডিভিজুয়াল ইনকাম। ফাইনালি একটা লোকের এই ইন্ডিভিজুয়াল ইনকামগুলো যোগ করলে কি পাবি? গ্রস টোটাল ইনকাম। সেখান থেকে আবার 80 মাইনাস করতে হবে, করলে তবে ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম। একটা লোক ওই ইনকামটার ওপর ট্যাক্স দেয়। তোরা যখন কনসেপচুয়ালি ভেবে দেখ, তোরা যখন একদম প্রথম স্যালারি করেছিলিস, মোস্ট প্রবাবলি ক্লাস 11, যখন আমরা বলতাম যে এইটা তার ট্যাক্সেবল ইনকাম বা এটা তার ট্যাক্সের মধ্যে ঢুকছে, তোরা ভাবতিস এটার ওপর ট্যাক্স দিতে হবে। মিসকনসেপ্টটা বুঝতে পারছিস? ট্যাক্স কার ওপর দিতে হয় সব কিচ্ছু না। তার গ্রস টোটাল ইনকামের পর 80 মাইনাস করে যে টাকাটা থাকবে, এবার সেই টাকাটার ওপর বিভিন্ন রেটস আছে, বিভিন্ন রকমের ছোট ছোট ম্যাটার আছে, ট্যাক্স দিতে হবে। সেটা আমাদের 5th সেমে। এখন আমরা কি শিখব? ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম। নাম্বার 1, হেডিং লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80C। ডিডাকশন আন্ডার সেকশন 80C লিখে দেবো। ডিডাকশন আন্ডার সেকশন
80C, deduction under section 80C for certain payments বলে আন্ডারলাইন কর, for certain payments, for certain payments. ওকে, আমি কিন্তু একটু ডিটেলসে বলবো এগুলো, হ্যাঁ, যাতে ডিটেলিংটা থেকে যায়। 80C এর জন্ম কেন হয়েছে? গভর্নমেন্ট 80C তৈরি কেন করেছে? গভর্নমেন্ট একটা লিস্ট করে দিয়েছে যেখানে 20 to 24 আইটেমস আছে, বলেছে তুমি এখানে টাকা রাখো, আমি তোমাকে এক্সট্রা ছাড় দেবো, সেটা হচ্ছে 80C। সো ওই আইটেমগুলোতে, ওই জায়গায় তুই যদি তোর টাকা খরচ করিস, ভেবে দেখ ইনকামের কনসেপ্ট কী। কোনো জায়গা থেকে আমার কাছে ক্যাশ ইনফ্লো হচ্ছে, তাকে আমরা কী বলি? ইনকাম। এবার সেই ইনফ্লোর ওপর কী হয়, কিছুটা ডিডাকশান ফিডাকশান দেয় ইন্ডিভিজুয়াল যখন করিস তুই। শুনতে পাচ্ছি না, এইখানে কিন্তু কোনো ইনকাম নেই। এই 80, টোটাল 80 ডিডাকশানটা হচ্ছে তুই তোর টাকা খরচ করছিস, তার জন্য গভর্নমেন্ট তোকে কিছু বেনিফিট দিচ্ছে। পুরো 80-র কনসেপ্টই তাই, তুই তোর টাকা খরচ করবি, গভর্নমেন্ট তোকে কিছু বেনিফিট দেবে। তুই তোর পাড়ার ক্লাবে ডোনেশান দিয়ে দিলি, এবছর পুজোটা ঠাকুর আমি দিয়ে দিচ্ছি, তোকে গভর্নমেন্ট ডোনেশান দেবে না, ওটা লিস্টের মধ্যে নেই। সো তোকে জানতে হবে তুই কোথায় খরচ করলে তবে গভর্নমেন্ট কী দেবে, ছাড় দেবে। আমি সেরকম কয়েকটা জিনিস লিখছি, হেডিং লেখ কোয়ালিফাইং আইটেমস। কোয়ালিফাইং আইটেমস মানে কোন আইটেমগুলোয় আমি যদি এক্সপেন্সেস করি তবে আমাকে ছাড় দেবে। রোমান ওয়ান, পেমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। by self or employer, by self or employer, যে খুশি দিয়ে দিক, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড করলে 80C-তে ছাড় যায়। এবার আজকে থেকে তাহলে মনে রাখ, তুই যদি কোনো LIC পলিসি নিস 80C-তে ছাড় যোগ্য। এবার কিভাবে, তার ডিটেলিংয়ে আয়। প্রথমত, কার ওপর পলিসি নিলে তবে ছাড় দেবে? নিজের ওপর। আমি লেখাবো সব, আগে শুনে নে, আমি ডিটেলসে ডিসকাস করব। আমি একটু টাইম নিয়ে করাই, এটা সুবিধে হবে, কারণ এটা হচ্ছে মোস্ট ভাইটাল জিনিস। আর এটা রয়ে গেলে তোরা দেখতে পাবি, যতবার দেখবি ততবার পরে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেটা বলছিলাম, সেলফ মানে নিজের ওপর, স্পাউস, ট্যাক্স, এই কথাটা অনেক বেশিবার ইউজ হয়, মনে রাখিস। স্পাউস হচ্ছে যদি মহিলাটা কাজ করে তার হাজব্যান্ড, আর যদি হাজব্যান্ড কাজ করে তার ওয়াইফ, অর্থাৎ বেটার হাফ, তার লাইফ পার্টনার, তাকে এক কথায় স্পাউস বলবে। তাহলে সেলফ, স্পাউস এবং চিলড্রেন, তার ছেলে মেয়ে, ইনক্লুডিং ম্যারেড ডটার। একটা প্যাঁচ দেয় বিকমে যে ম্যারেড ডটারের লাইফের ওপর LIC দিয়েছে, ছাড় যাবে কি? তোকে জানতে হবে। হ্যাঁ, খুব মজার জিনিস, এক্সক্লুডিং প্যারেন্ট। জিজ্ঞাসা করবি না ভাই কেন, আমি তৈরি করিনি, আমি হলে বলতাম হ্যাঁ ইনক্লুডিং প্যারেন্ট, কিন্তু এখানে এক্সক্লুডিং প্যারেন্ট, অর্থাৎ বাবা মার লাইফের ওপর দিলে 80C-তে ছাড় যাবি না। তুই ভালো ছেলে হলে বা ভালো মেয়ে হলে অবশ্যই দিতে পারিস, দিবি, এটাই তোদের কর্তব্য, কিন্তু ছাড় দেবে না ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কার ওপর ছাড় দেবে? নিজের ওপর, স্পাউসের ওপর। স্পাউস বলবো, ওয়াইফ বললে খারাপ লাগবে, কারণ মেয়েটা কাজ করলে তখন আবার হাজব্যান্ড বলতে হবে। সেলফ, স্পাউস এবং চিলড্রেন, হোয়েদার ডিপেন্ডেন্ট অর নট ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট তোর ওপর হতেও পারে, সে অ্যাডাল্ট হয়ে গেছে, নট ডিপেন্ডেন্ট হতে পারে, ইভেন ম্যারেড ডটার হতে পারে। লেখ এর আন্ডারে, এটা একটা হেডিং, লেখ অন দ্য লাইভস অফ, বলে ড্যাশ, অন দ্য লাইভস অফ, বলে ড্যাশ, নিচে বুলেট দিয়ে দিয়ে লেখ সেলফ, স্পাউস, সেলফ লিখেছিস, স্পাউস, স্পাউস বলতে বুঝেছিস, এনি চিলড্রেন, ব্র্যাকেটে ইনক্লুডিং ম্যারেড ডটার, ইনক্লুডিং ম্যারেড ডটার।
এটা আমি শুধু বিকম পারপাসে লেখালাম, এনি চিলড্রেনের পাশে ইনক্লুডিং ম্যারিড ডটার, কারণ বিকমের বহু অঙ্কে এটা সেট হয়েছে যে ম্যারিড ডটারের ওপর দিয়েছে, তোর প্রথমেই ব্রেনে স্ট্রাইক করবে বিয়ে হয়ে গেছে আর কি হলো, না হবে। ইনকাম ট্যাক্সের রুল, কেন কোয়েশ্চেন করবি না ইনকাম ট্যাক্সে, কী কোয়েশ্চেন করবি, কারণ কেনটা আমরা কেউ তৈরি করিনি, এটাই হচ্ছে কথা। ফিরে আয়, আর একটা কাছে, তুই যত টাকার প্রিমিয়াম দিবি অ্যাকচুয়ালি তত টাকা ছাড় দেবে না, এর ম্যাক্সিমাম লিমিট আছে। আর একটা হেডিং লেখ, ম্যাক্সিমাম লিমিট, আমরা কিন্তু লাইফ ইন্স্যুরেন্সেই লিখছি, ওকে, ম্যাক্সিমাম লিমিট লেখ, বুলেট দিয়ে লেখ নিচে, ইফ দ্য পলিসি ইজ টেকেন বিফোর 1/4/12, বিফোর 1/4/12, যদি পলিসিটা 1/4/12 আগে নেওয়া হয়, নিচে ড্যাশ দিয়ে লেখ ম্যাক্সিমাম 20% অফ সাম অ্যাসিওর্ড, বা পলিসি ভ্যালু, আচ্ছা পলিসি ভ্যালু লেখাই ইজি লাগবে তোদের, ম্যাক্সিমাম 20% অফ পলিসি ভ্যালু। আবার এই কথাটার মানে আছে কিন্তু, আমি কিন্তু খুব টেকনিক্যাল টার্ম বললাম। ধরে নে তুই একটা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছিস 10,000, এটা কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ, কোয়েশ্চেন 10,000 প্রিমিয়াম দিচ্ছিস এক বছরে, বলতো কত টাকার পলিসি ছিল? সামহোয়ার, ওকে, সামহোয়ার 1 লাখ, কথার কথা, ওকে, আরেকটু বেশি করে দিয়ে সামহোয়ার 5 লাখ, 5 লাখের 20% বল 1 লাখ, আর পলিসি কত, প্রিমিয়াম কত 10,000, হুইচ এভার ইজ লোয়ার, ম্যাক্সিমামটা বললাম আমি 20%, হুইচ এভার ইজ লোয়ার, তাহলে এখানে কোনটা ছাড় যাবে বলতো? 10,000, এখানে কোনটা ছাড় যাবে? 10,000। যদি এটা 50,000 না, এটা যদি ধরে নে 40,000 হয়, কথার কথা, কিছুক্ষণের জন্য ধর, পলিসি ভ্যালুটা 40,000, 40,000-এর 20% কত হয়? 8,000, কিন্তু ও প্রিমিয়াম কত দিচ্ছে? 10, তখন কিন্তু 8,000 ছাড় যাবে, 10,000 নয়। সো প্রিমিয়াম যেটা দিচ্ছে সেটাই ছাড়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি পলিসিটা 1/4/12 আগে নেওয়া হয় তাহলে কত পার্সেন্ট? ম্যাক্সিমাম 20% অফ হোয়াট? পলিসি ভ্যালু। এরপরে ঠিক লেখাটা আসবে, কি আসবে বলতে কিনি? ইফ দ্য পলিসি ইজ টেকেন আফটার, অন অর আফটার, ইফ দ্য পলিসি ইজ টেকেন অন অর আফটার 1/4/12, এখানে হবে ম্যাক্সিমাম 10% অফ পলিসি ভ্যালু, এখানে হবে ম্যাক্সিমাম 10% অফ পলিসি ভ্যালু। ওকে, রোমান 1 শেষ, লাইফ ইন্স্যুরেন্স বুঝে গেছিস, হ্যাঁ কি না? রোমান 2-তে লেখ ওন কন্ট্রিবিউশন, own contribution to recognized provident fund, own contribution to recognized provident fund slash statutory provident fund, slash statutory provident fund, more or less same, more or less statutory provident fund। আমরা আরপিএফ নিয়েই চিন্তা করছি, মনে আছে যখন আমরা স্যালারি করছিলাম আরপিএফে আমি যে টাকাটা দিই আমার এমপ্লয়ার এক্স্যাক্টলি সেম টাকাটা দেয়, শুনতে পাচ্ছি না? একটা ফান্ড, চিন্তা কর খুব কমন সেন্সে, একটা ফান্ড তুই এক বছরে 10,000 দিলি, কথার কথা, তোর মালিকও 10,000 দিল, তোর ইনকাম কোনটা? যেটা তোর মালিক দিয়েছে, স্যালারিতে চলে গেছে কিন্তু ওটা ইনকাম ফ্রম স্যালারি। কিন্তু গভর্নমেন্ট বলছে তুমি যে প্রভিডেন্ট ফান্ডে টাকা দিচ্ছ এটা তোমার ইনকাম নয়, আমিও বুঝতে পারছি, কিন্তু তোমার টাকা তুমি দিচ্ছ, কিন্তু আমি তোমাকে ছাড় দেবো 80C-তে, যাতে তোমার ট্যাক্সটা কমে যায়, তোমাকে আমি ছাড় দেবো 80C-তে। তাহলে ওন কন্ট্রিবিউশনটা এখানে আসে। কি বললাম? ক্লিয়ার? মালিকেরটা শুধু স্যালারিতে যেত। এবার দেখ কনফিউশন কতটা ক্লিয়ার হয়।
তোদের আইডিয়া নেই, তোরা স্যালারি করছিস 10 মার্কস, ইনকাম ফ্রম স্যালারি করছিস 10 মার্কস। আগেকার দিনে আমি যদি আস্তে আস্তে ইয়ারের পিছন দিকে যাই, বেশি দূর যেতে হবে না, তোর 15 আগে ইনকাম ফ্রম স্যালারি দিত না, দিত টোটাল ইনকাম বের করতে এবং ট্যাক্স লাইবিলিটি বের করতে। যখনই তোকে বলতো টোটাল ইনকাম বের করতে, ওই স্যালারির অঙ্কে যখন তোর দুটো কন্ট্রিবিউশন একসঙ্গে আছে, কি কি, ওন কন্ট্রিবিউশন আর এমপ্লয়ার, ওই অঙ্কে একটাই অঙ্কে এমপ্লয়ার চলে যাবে স্যালারিতে আর ওন কন্ট্রিবিউশন কোথায় চলে আসবে, 80C-তে। ওটা 15 মার্কসের অঙ্ক ছিল। এখন কি করে দিল বলতো, সিলেবাসটাকে জাস্ট ভেঙে দিল। এখানে 10 নিয়ে এসেছে, শুধু স্যালারিটা আর বাকি পোর্শনটা 10 5th সেমিস্টার করে দিল ফিরে। তাহলে বোঝা গেছে আই থিঙ্ক কী বললাম। নেক্সট নাম্বার 3, কন্ট্রিবিউশন টু পাবলিক প্রভিডেন্ট ফান্ড। কন্ট্রিবিউশন টু পাবলিক প্রভিডেন্ট ফান্ড ব্র্যাকেটে পিপিএফ। ওরা হাজারো টাইম শর্ট ফর্ম ইউজ করবে পিপিএফ। ওকে, আমি খুব লং কনসেপ্ট দেবো না, কিন্তু পিপিএফ নিয়ে একটা ছোট্ট কনসেপ্ট দেবো। আমাদের ইনভেস্টমেন্ট ক্লাসে আমাররা বলছিল পিপিএফ সম্বন্ধে স্লাইড। আমি একটা ব্যাচে ফুল ডিসকাশন করেছি, আই থিঙ্ক তোদের ব্যাচে আমরা ডিসকাশন করিনি। ছোট্ট করে বলি পিপিএফটা কি, টাইম তো আছে। আমি একটা খুব ভালো গভর্নমেন্ট অর্গানাইজেশন বা প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করি, বা আমি একটা লেবার, আমার কোম্পানি আমাকে প্রভিডেন্ট ফান্ড দিয়েছে। এই তো প্রভিডেন্ট ফান্ড কোম্পানি চায় যাতে না দেয়া হয়। কেন চায় বলতো না দেয়া হয়? আমি যেটা দেবো মালিককেও তো সেটা দিতে হবে রে। কিন্তু একটা সেক্টর আছে যেখানে তোকে প্রভিডেন্ট ফান্ড দিতেই হবে। ধরে নে আমি সেই প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে পড়ি, আমিও যে টাকাটা দিলাম মালিকও সেই টাকাটা দিল। বলতো প্রভিডেন্ট ফান্ডের উদ্দেশ্যটা কি? রিটায়ারমেন্ট বেনিফিট। যেদিনকে আমরা রিটায়ার করব, এই প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা থাকবে আমার হাতে তুলে দেবে। কোয়েশ্চেন, আমি সেলফ এমপ্লয়েড বা আমি বিজনেস করি বা আমি এমন জায়গায় কাজ করি যেখানে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা নেই। কোয়েশ্চেন, তাহলে কি আমি প্রভিডেন্ট ফান্ডের সুবিধে পাবো না? প্রভিডেন্ট ফান্ড তারা দারুণ জিনিস, আমি চাইছি আমার রিটায়ারমেন্টের জন্য সুবিধা নিতে। এক্স্যাক্টলি এই কারণে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, যে কেউ খুলতে পারো। প্রেফারেবলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন অনেক জায়গাতেই খোলে, প্রেফারেবলি এসবিআই। চলে যেতে পারিস, গিয়ে বলতে পারিস আমি পিপিএফ অ্যাকাউন্ট খুলবো। খুললে কি লাভ বলে নি, ডিসকাস করছি জাস্ট। এই অ্যাকাউন্টে সব থেকে বেশি ইন্টারেস্ট দেয়, ধরে নে কিছুক্ষণের জন্য, ফ্ল্যাকচুয়েট তো হয় 6% পার অ্যানাম। তোকে বলল ব্যাংক ম্যানেজার যে 6% পার অ্যানাম প্রভিডেন্ট ফান্ডের ওপর, পিপিএফের ওপর ইন্টারেস্ট। কিন্তু এফেক্টিভলি এটা 6% নয়, কারণ কম্পাউন্ডেড রেটে ইন্টারেস্ট দেয়। এফেক্টিভলি এটা দেখবি 6.5% হয়ে যাবে। আমি কিন্তু অ্যাপ্রক্সিমেট কথা বলছি। অর্থাৎ বাজারে যত স্কিম আছে সব থেকে বেশি ইন্টারেস্ট পাওয়া যায় প্রভিডেন্ট ফান্ডে। কিন্তু মজার জিনিস আছে, এর লক ইন পিরিয়ড থাকে। তুই টাকাটা দিয়ে তুলতে পারবি না একটা সার্টেন লেভেল পর্যন্ত, 3 ইয়ার্স 5 ইয়ার্স 3 ইয়ার্স পর্যন্ত তুলতেই পারবি না। তারপর তুই এর এগেনস্টে লোন নিতে পারিস, মেবি 5 ইয়ার্স। ওকে, 5 ইয়ার্স পর্যন্ত তুই তুলতেই পারবি না, জাস্ট ডিপোজিট করে যাবি। ভেবে নে একটা ভান্ডার, অনেকের বাড়িতেই থাকে মাটির ভান্ডার। টাকাটা দেওয়ার পর যতক্ষণ না ভাঙবি না আর বের করা যাবে না, সে যতই এরকম করে হেলাস, টাকা পড়বে না। পয়সা হলে তাও পড়তে পারে, ঘুচকে ঘাঁচকে, টাকা পড়বে না। সেম হচ্ছে পিপিএফের কনসেপ্ট। জেনারেলি এটা কেন করে মানুষ? আমার কাছে একটা এক্সেস টাকা আছে, আমি সেটা গিয়ে দিয়ে চলে এলাম, কোনো লিমিটেশন নেই,
নেই বলবো না, মিনিমাম আছে 500 1 ইয়ারে, ম্যাক্সিমাম 1.5 লাখ। তুমি 500 to 1.5 লাখ যা খুশি মাসে 12 বার, সরি বছরে 12 বার, 12 টাইমস ট্রানজাকশান করতেই পারো। সো এত বড় একটা অপরচুনিটি সরকার দিয়ে রেখেছে তোমাকে, 90% মানুষ জানেই না। আমি বলছি যদি রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে হয়, যদি তোর স্টক মার্কেটে ভয় করে, যদি তোর মিউচুয়াল ফান্ডে ভয় করে, তুই পিপিএফে রাখ, অনেক বেটার, অনেক বেটার। এটার একটা ইনভেস্টমেন্ট টুল বলতে পারি আমি। আই থিঙ্ক পিপিএফ ক্লিয়ার। এরকম পিপিএফে টাকা রাখলে আবার গভর্নমেন্ট তোকে 80C ছাড় দিচ্ছে, দুদিক থেকে ইনকাম, তোর ইনকাম ট্যাক্সও কমে যাবে। তো কন্ট্রিবিউশন টু পিপিএফ বলতে কি বুঝতে পেরেছিস? নেক্সট নাম্বার 3, আচ্ছা নাম্বার 4, আচ্ছা পারচেস অফ এনএস, আচ্ছা পুরো বলছি, পারচেস অফ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, পারচেস অফ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ব্র্যাকেটে এনএসসি, ব্র্যাকেটে এনএসসি, 8th ইস্যু, 1 2 3 ইস্যু, 8th ইস্যু, 8th ইস্যু। বলবি দাদা 8th ইস্যু কি? এখনো পর্যন্ত 8th ইস্যু চলছে সরকারের। এইটার ওপর জোর দিস না, এনএসসির ওপর জোর দে, কারণ এখন যেটা পাওয়া যাবে এটাই পাওয়া যাবে ফাইনালি। আচ্ছা 8th ইস্যু অর 9 ইস্যু হয়, এখন নতুন 9th ইস্যু বেরিয়েছে, লিখে রাখতে পারিস 9th ইস্যু, 8th ইস্যু অর 9th ইস্যু। এই ইস্যু নাম্বার ইমমেটেরিয়াল, ইস্যু নাম্বার ইমমেটেরিয়াল, মেনলি এনএসসির ওপর ফোকাস কর, যে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট কি। যারা বড় বড় বিজনেসম্যান হয় আমাদের চারপাশে, একটু লক্ষ্য করে দেখবি মার্চ মাসে পোস্ট অফিসে দৌড়ায়, শুধু মার্চ মাসে গিয়ে এনএসসি কেনে, ট্যাক্স ছাড় পাবে বলে। কেন কেনে? এনএসসি হচ্ছে আগেকার দিনে যেমন হতো না যে 5 বছরে ডাবল, আমি বহুকাল আগে বলছি, তোদের হয়তো জন্মানোর আগে, তারপরে হলো 6 বছর 7 বছর, এখন আর ডাবল হয় না, এখন সেটা 9.5 10 বছর পর্যন্ত চলে গেছে, এখন আর ডাবল হয় না, একটা সার্টেন অ্যামাউন্ট দেয়, ওটাকে এনএসসি বলে, যেটা পোস্ট অফিসে পাওয়া যায় কিনতে। ওটা কিনে নিলাম, তার মানে ওটা তুই গভর্নমেন্টকে একটা লং টার্ম লোন দিলি, ভেবে দেখ। তুই গভর্নমেন্টের থেকে এনএসসি কিনলি মানে কি? তুই গভর্নমেন্টকে একটা 10 ইয়ার্সের জন্য লোন দিলি, গভর্নমেন্ট সেই লোনটা নিয়ে কাজ করতেই পারে। তুই যে লোনটা দিলি, গভর্নমেন্ট তোকে ইন্টারেস্ট তো দিচ্ছে, প্লাস একটা বিশেষ সুবিধা দিচ্ছে, বা তোকে অ্যাট্রাক্ট করছে, এসো আমাকে লোন দাও, আমি 80C ছাড় দেবো। এখন তোর মনে হতে পারে, আমি যখন বললাম, আলোচনাটা আরম্ভই করলাম, তোর মনে হতে পারে দাদা একটা বিজনেসম্যান এত বোকা, 9 বছরের জন্য টাকাটা ওখানে ব্লক করে রাখবে। অ্যাকচুয়ালি প্রথম 8 বছর তাকে বোকা বোকাই মনে হবে, যে কি বোকা রে বাবা, কিন্তু যখন 9th ইয়ারটা হয়ে যাবে, কথার কথা, তখন দেখবি ওই টাকাটাও ফিরে আসছে উইথ ইন্টারেস্ট, আবার দিচ্ছে, আবার ফিরছে, বরঞ্চ তার এক্সট্রা ইনকাম হয়ে যাচ্ছে। প্রথম কিছু বছর তার একটু লস দেখতে পেতে পারে, মানে মিনিংলেস কাজকর্ম হচ্ছে মনে হতে পারে, কিন্তু যখন লং টার্ম হয়ে যাবে না, তখন ওটাই দেখবি প্রত্যেক বছর ট্যাক্সও ছাড় পাচ্ছে, প্লাস ইন্টারেস্টও গ্রো করছে। তো গভর্নমেন্ট কোথায় কোথায় প্রজেক্টগুলো মেরেছে, মাথাগুলো মেরেছে, বুঝতে পেরেছিস? যেখানে গভর্নমেন্টের লাভ, তোমাকে ছাড় দিচ্ছে, তোমাকে অ্যাট্রাক্ট করছে। আরও আছে, আয় বলছি। নেক্সট, ইন্টারেস্ট অন এনএসসি, ইন্টারেস্ট অন এনএসসি ব্র্যাকেটে এক্সক্লুডিং লাস্ট ইয়ার্স ইন্টারেস্ট, এক্সক্লুডিং লাস্ট ইয়ার্স ইন্টারেস্ট। কনসেপ্ট বলছি শোন, তুই কনসেপ্ট বলছি শোন, তুই একটা 1 লাখ টাকার এনএসসি কিনেছিস, ধরে নে 8 ইয়ার্সের জন্য 1 লাখ টাকার এনএসসি কিনেছিস। বল প্রথম বছরের ইন্টারেস্ট তুই তুলতে পারবি? শুনতে পাচ্ছি না।
তুই চাস বা না চাস ওটা রিইনভেস্ট হয়ে যাবে, কারণ তো 8 ইয়ার্সের কন্ট্রাক্ট আছে। সেকেন্ড বছরের রিইনভেস্ট হয়ে যাবে, 7th ইয়ারের রিইনভেস্ট হয়ে যাবে, 8th ইয়ারের নো ওয়ান নোজ। তুই টাকাটা পাবার পর বাড়ি করতে পারিস, নিজে বিয়েও করে ফেলতে পারিস কথার কথা। আর যদি তোর তখন বিয়ে হয়ে যায়, ছেলে মেয়ের বিয়ে দিতে পারিস, গাড়ি কিনতে পারিস, আবার রিইনভেস্টও করতে পারিস। নট নেসেসারি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোর ওপর ভরসাই করবে না, বলবে আমি সব বছরের ছাড় দেবো, লাস্ট ইয়ারটা দেবো না, কারণ তো সেটা রিইনভেস্ট হবে কি না কোনো গ্যারেন্টি নেই। বিকমে কেমন কোয়েশ্চেন দেবে তোকে, বলবে ইন্টারেস্ট অন এনএসি 5,000 ব্র্যাকেটে ইনক্লুডিং লাস্ট ইয়ার্স ইন্টারেস্ট 1,000, 5,000 টাকা, তার মধ্যে লাস্ট ইয়ারের ইন্টারেস্ট ইনক্লুড করা আছে কত 1,000, তোকে মনে করে 4,000 আনতে হবে। এটাই হচ্ছে গল্প, যে লাস্ট ইয়ারের ইন্টারেস্টটা কোয়ালিফাই করবে না। আমি তার লজিকগুলোও দিচ্ছি, তুই লজিকগুলো মনে রাখতে পারিস, তাহলে তুই বুঝতে পেরে যাবি কেন কোয়ালিফাই করে না। নেক্সট কত নাম্বার হচ্ছে, কন্ট্রিবিউশন মানে পারচেস, ওকে, বা ইনভেস্ট, যা খুশি। কন্ট্রিবিউশন টু ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান, একে ব্র্যাকেটে ইউলিপ বলতে পারিস, ULIP, ইউলিপের ফুল ফর্ম ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান অফ UTI অ্যান্ড LICI। ওকে, লাইফ ইন্স্যুরেন্স সবাই জানিস লাইফ ইন্স্যুরেন্সে কী কাজ হয়। লাইফ ইন্স্যুরেন্সে অনেক সময় বলতে পারে লাইফ ইন্স্যুরেন্সের যারা এজেন্ট, যে আমি মিউচুয়াল ফান্ডের মতো একটা জিনিস বিক্রি করছি, সেটা ইউলিপ প্ল্যান, যেটা শেয়ার মার্কেটের সাথে ডাইরেক্টলি লিঙ্ক থাকে। শেয়ার মার্কেট বাড়লে তার ম্যাচুরিটি ভ্যালুও বাড়বে, কমলে তার ম্যাচুরিটি ভ্যালু কমবে। এটা আবার মিউচুয়াল ফান্ডের সাথে আলাদা কোথায়। মিউচুয়াল ফান্ডে কি পাওয়া যায় না, ইন্স্যুরেন্স পাওয়া যায় না। মিউচুয়াল ফান্ড, কিন্তু এখানে একদিক থেকে মিউচুয়াল ফান্ডেরও কাজ করবে, একদিক থেকে ইন্স্যুরেন্সও কাজ করবে। এক্ষুনি বল, তাহলে আমি LICতেই দৌড়াচ্ছি, ইন্টারেস্ট রেটটা অনেক কম, মানে যেটা তুই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে করলে যে ইন্টারেস্ট পাবি, এখানে যে ইনকামটা কম, যেহেতু তোকে ইন্স্যুরেন্স দিচ্ছে। একটা কথা আছে, ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট সেম নয়, এটা আবার অন্য টপিক হয়ে যাবে। ইন্স্যুরেন্সের লাস্টে, একদম লাস্টে, যে কোনো ইন্স্যুরেন্সের ট্যাগলাইন কী থাকে, অ্যাডভার্টাইজমেন্টের খুব তাড়াতাড়ি বলে, হ্যাঁ না ওটা নয়, ইন্স্যুরেন্স ইজ দ্য সাবজেক্ট টু সলিসিটেশন সামথিং বলে না একটা। ইন্স্যুরেন্স হচ্ছে আত্মার শান্তির জন্য, ওটা ইনভেস্টমেন্টের জন্য নয়। যে হ্যাঁ বাবা আমার কিছু হয়ে গেলে, কথার কথা, আমরা ইনভেস্টমেন্ট কেন করি বল, তুই ইনভেস্টমেন্ট কেন করিস? রিটায়ারমেন্টের জন্য। তুই LIC কেন করিস? আমরা একটা জোক পড়েছিলাম যে LIC করতে গেলে মনে হয় মরা ভালো, অ্যাকচুয়ালি যে মরে গেলে প্রচুর লাভ, বেঁচে থাকলে লাভ নেই। সো এটাই লজিক। ইন্স্যুরেন্স করে কিন্তু সলিসিটেশনের জন্য, সাবজেক্ট ম্যাটার অফ সলিসিটেশন, এটা বলে ইন্স্যুরেন্স ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ সলিসিটেশন। কি বললাম, ক্লিয়ার? আমি জাস্ট বোঝাচ্ছি। হ্যাঁ, এগুলো থেকে ইনভেস্টমেন্ট টুলসও পেতে পারিস, যদি পারিস গিয়ে সার্চ কর এগুলোর কি। এগুলো ট্যাক্সের জন্য নয়, এগুলো তোর পার্সোনাল কারণে। যখন এরপরে কখনো যদি তুই LIC করিস, তুই জিজ্ঞাসা করতে পারিস এটা ইউনিট লিঙ্কড না এটা এমনি, তো ভালো লাগবে। ইউনিট লিঙ্কড কী আছে, যদি মার্কেট বাড়ে তাহলে আমারও ম্যাচুরিটি ভ্যালু বাড়বে, তো ভালো লাগবে। নেক্সট লেখ, any payment as tuition fees, any payment as tuition fees of children to any university, school or colleges, in any university, school or colleges, any payment as tuition fees in any university, school or colleges for full-time education.
for full time education and for maximum 2 children and for maximum 2 children and for maximum 2 children শুনবি এগুলো জেনে রাখ কাজে লাগবে অবভিয়াসলি প্রাইভেট টিউশন নয় তুই যখন কোনো রেকগনাইজড স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছিস তার যে অ্যাডমিশন টিউশন ফিজ প্লাস অ্যাডমিশন ফিজ মানে তাদেরকে তুই যে টাকাটা দিচ্ছিস তার রিসিপ্ট যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জমা করে তোর বাবা 80C ছাড় পাবে তাহলে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যে কোনো ফিজ যেটা তুই পেমেন্ট করছিস অ্যাজ টিউশন ফিজ সেটা কিন্তু 80C ডিডাক্টেবল নেক্সট any payment made during the year for purchase or construction of residential house property for purchase or construction of residential house property ব্র্যাকেটে লিখে রাখ অনলি প্রিন্সিপাল অ্যামাউন্ট ব্র্যাকেটে লিখে রাখ অনলি প্রিন্সিপাল অ্যামাউন্ট ব্র্যাকেটে লিখে রাখ অনলি প্রিন্সিপাল অ্যামাউন্ট বোঝাচ্ছি আমরা হাউস প্রপার্টি করেছি ভেবে দেখ একটা বাড়ি কিনতে গেলে বা কনস্ট্রাক্ট করতে গেলে আমরা একটা লোন নিয়েছি ভাব সেই লোনের ওপর ইন্টারেস্ট ছাড় গিয়েছিল আন্ডার সেকশন 24B এবার তোর ব্রেনে কোয়েশ্চেন আসবে আচ্ছা ইন্টারেস্ট তো ছাড় গিয়েছিল আমি যখন প্রিন্সিপালটাও রিপে করব প্রিন্সিপালটা কি ছাড় যাবে ডেফিনেটলি 80C আবার লজিক 80C ইন্টারেস্ট ছাড় দেবে না কেন এটা অলরেডি হাউস প্রপার্টিতে ডিডাক্টেবল সেই জন্য এখানে শুধু কোনটা ছাড়যোগ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ তুই যদি পেমেন্ট করতে যাস মানে ফর পারচেস অর কনস্ট্রাকশন অফ হাউস প্রপার্টি টেকনিক্যালি লোন রিপেমেন্ট করতে চাস বা কোনো টাকা দিয়ে যখন কিনতে চাইবি প্রিন্সিপাল অ্যামাউন্টটা অলওয়েজ কি ডিডাক্টেবল কি বললাম ক্লিয়ার নেক্সট অ্যামাউন্ট ডিপোজিটেড অ্যাজ টার্ম ডিপোজিট কি বললাম অ্যামাউন্ট ডিপোজিটেড অ্যাজ টার্ম ডিপোজিট ফর এ পিরিয়ড অফ 5 years or more for a period of 5 years or more in a bank or post office in a bank or post office মানে ব্যাংক বা পোস্ট অফিসে তুই 5 years or তার বেশির জন্য কোনো টার্ম ডিপোজিট করে রাখছিস টাকা রাখছিস তাকে টার্ম ডিপোজিট বলে 5 বছর বা তার বেশি সময়ের জন্য 80C কি বললাম ক্লিয়ার ব্যাংক বা পোস্ট অফিসে লাস্ট অনেক আছে আমি সব লেখাচ্ছি না আমি শুধু বিকম পারপাসে যেটা লাগবে লাইক এনি সাবস্ক্রিপশন ইন ইকুইটি শেয়ার any subscription in equity share or debenture any subscription in equity share or debenture of a public company engaged in infrastructure facility engaged in infrastructure facility equity share or debenture of a public company কি বললাম of a public company engaged in infrastructure facility including power and telecom এটার বোঝানোর কিছু নেই কিন্তু অনেক কিছু বোঝানোর আছে তোরা কমার্স পড়িস
ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে তোদের কোনো আইডিয়া আছে? বলছি আমি, অনেকের আছে অনেকের নেই, আমি একটুখানি আলোচনা করি, ভালো লাগবে, শোন। ইনফ্রাস্ট্রাকচার তোকে জানতেই হবে। কোনোদিন নাম শুনেছিস? ইচ্ছা করে আলোচনা করছি, অফ টপিক। SEZ, সেজ, খুব ভালো, স্পেশাল ইকোনমিক জোন। টেকনিক্যালি আমি কোনো পলিটিক্যাল কথায় যাচ্ছি না, কিন্তু নন্দীগ্রামে প্রপোজড হয়েছিল সেজ। নন্দীগ্রামে যেটা করার চেষ্টা হয়েছিল সেটা একটা সেজ, স্পেশাল ইকোনমিক জোন। কি হয় সেজে? গভর্নমেন্ট বলে দিল একটা সার্টেন লিমিট পর্যন্ত, ধর 20 ইয়ার্স, সেটা আমার সাথে ডিল, 20 ইয়ার্স পর্যন্ত আমি ওইখানকার ব্যবসার ওপর ট্যাক্সই নেবো না। আনন্দ করো, তোমরা ব্যবসা করো, আমি ট্যাক্স নেবো না। সেটা হচ্ছে সেজ অঞ্চল। বলবি এটা লাভ গভর্নমেন্ট এত বোকা? আমি বলবো একদম নয়। কোন জায়গা দেয়? একটা প্রত্যন্ত গ্রাম যেখানে কোনো ফেসিলিটি নেই, ওই অঞ্চলটা দেখিয়ে দিল, যাও এটা সেজ। এবার ওখানে যদি ইন্ডাস্ট্রি করতে হয়, ওদের আগে রোড করতে হবে, রাস্তা করতে হবে, ব্যাংকিং সেক্টর করতে হবে, টেলিকমিউনিকেশন করতে হবে, পাওয়ার আনতে হবে, তারপর তারা ব্যবসা করতে পারবে। ওদেরকে শুধু জায়গাটা দেখিয়ে ছেড়ে দিল, ওরা নিজের ইনভেস্টমেন্টে ওই জায়গাটাকে উন্নতি করাবে, তারপর ব্যবসা করবে। অটোমেটিক্যালি পুরো ইকোনমিটা দাঁড়িয়ে যাবে। তাকে বলে স্পেশাল ইকোনমিক জোন। তাহলে ইনফ্রাস্ট্রাকচার যে কোনো বিজনেসে প্রচণ্ড জরুরি। গভর্নমেন্ট কেন দিয়েছে ওই জন্যই বললাম। বলছে ইনফ্রাস্ট্রাকচারে যুক্ত গভর্নমেন্ট, পাবলিক কোম্পানি, এরকম কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চার তুমি যদি পারচেস করো, তোমাকে আমি 80C-তে ছাড় দেবো। মানে তোমাকে বলছে এসো কেন, BSNL কিনতে পারিস তুই, এই 80C-তে ছাড় পাবি। তাহলে টেলিকম সেক্টরে আছে, টেলিকম সেক্টর, পাওয়ার সেক্টর, অবভিয়াসলি রিলায়েন্স নয়, কারণ পাবলিক বলে দিয়েছে, ওটা প্রাইভেট, পাবলিক কোম্পানি হতে হবে। কি বললাম, ক্লিয়ার? অনেক ছিল, আমি মোরাললেস এগুলো লেখালাম। এই জায়গাগুলোয় তুই যদি ইনভেস্ট করিস, তোকে কোথায় ছাড় দেবে বল? 80C-তে। এবার ছাড়টা কতটুকু লেখ, কোয়ালিফাইং অ্যামাউন্ট। পাবলিক মানে তো গভর্নমেন্ট, পাবলিক মানে না গভর্নমেন্ট কোম্পানি নয়, ওটা শুধু পাবলিক কোম্পানি হতে হবে। মানে হ্যাঁ বলো, পাবলিক লিমিটেড মানে হচ্ছে পাবলিক গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট পাবলিক অবভিয়াসলি। ফিরে জেনারেলি পাবলিক কোম্পানি লেখা আছে এখানে, অবশ্যই পাবলিক গভর্নমেন্ট কিনলেও হয়। না, অ্যাকচুয়ালি পাবলিক গভর্নমেন্ট নয়, শুধু পাবলিক, এনি পাবলিক কোম্পানি, রিলায়েন্সও পাবলিক কোম্পানি, মানে প্রাইভেট লিমিটেড নয় অ্যাকচুয়ালি। বেটার লেখ কোয়ালিফাইং, কি বললাম, কোয়ালিফাইং অ্যামাউন্ট লেখ, ম্যাক্সিমাম রুপিস 1.5 লাখ, ম্যাক্সিমাম রুপিস 1.5 লাখ। মানে হচ্ছে আমি যে লিস্টগুলো দিলাম সেই লিস্টে তুই যা ইনভেস্ট করলি সেটার লাস্টে টোটাল হবে, সেটা যদি 1.5 লাখের কম হয় তাহলে সেটাই তোর ডিডাকশান, আর সেটা যদি 1.5 লাখে ক্রস করে যায় তাহলে 1.5 লাখ। হ্যাঁ কি না? ঠিক এখানেই আসে আমাদের এক্সাম্পল 1। ঠিক এখানেই আসে আমাদের এক্সাম্পল 1। পড়ছি এক্সাম্পল 1টা, ভালো করে শোন, আমি করাবো অঙ্কটা। এটা না করালে তুই কনসেপচুয়ালি ক্লিয়ার হবে না যে আমি অ্যাকচুয়ালি কি করালাম। বলছে মিস্টার এক্স মেক্স দ্য ফলোয়িং পেমেন্ট/ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, 20-21। দেখ দেখিনি, আগে আইটেমগুলো দেখ। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন লাইফ, আগে বল কোয়ালিফাই করছে না নিজের লাইফের ওপর লাইফ ইন্স্যুরেন্স? শুনতে পাচ্ছি না, করছে। বাইরে পর প্রিমিয়ামটা কত টাকা? 25,000। এবার বল সাম অ্যাসিওর্ড মানে পলিসি ভ্যালু 1 লাখ। এবার দেখ পলিসি ইজ টেকেন বিফোর এপ্রিল 1, 2012,
তার মানে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কত পার্সেন্ট? 20। এবার বল 25,000-এর 20% কত হয়? 5,000। এই ভুল বলছি, 1,00,000-এর 20% কত হয়? 20,000। কিন্তু ওরা প্রিমিয়াম কত দিয়েছে? 25,000। 25,000 ইমেটেরিয়াল, 20,000 আসবে। বুঝতে পারছেন আমি কি বলছি? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ম্যারিড ডটার্স লাইফ, দেখ আমি লিখিয়ে দিয়েছি, কোনো কনফিউশন নেই। যার সাম অ্যাসিওর্ড মানে পলিসি ভ্যালু 1.5 লাখ, আর পলিসি টেকেন অন May 2, 2012 মানে এপ্রিলের পর, টেকনিক্যালি 10% নাকি? 1.5 লাখের 10% কত হয়? 15,000। কিন্তু ওখানে 17,500 আছে, 15,000 আসবে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ডিপেন্ডেন্ট ব্রাদার, আরে বাবা মার ওপর দেয় না, ডিপেন্ডেন্ট ব্রাদারের ওপর কী দেবে? এটা কোয়ালিফাই করবে না, এটা আসবে না। বুঝেছিস না বুঝিসনি? ইনভেস্টমেন্ট ইন এনএসসি আসবে। অ্যাক্রুড ইন্টারেস্ট অন এনএসসি, বাইরে পর ইন্টারেস্ট অন এনএসসি 5036 ব্র্যাকেটে ইনক্লুডিং লাস্ট ইয়ারের ইন্টারেস্ট। আমাকে শুধু মনে রাখতে হবে লাস্ট ইয়ারের ইন্টারেস্টটা আসবে না। আর টিউশন ফিজ অফ 2 চিলড্রেন, দিস প্লাস দ্যাট। কী বললাম বোঝা যাচ্ছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিডাকশন আন্ডার সেকশন 80C, শুধু এই অবধি পড়লেই হবে, বাকিটা দরকার নেই। বাকিটা তোদের বিকমের জন্য লাগবে না। ডিডাকশন আন্ডার সেকশন 80C, বুঝতে পেরেছিস কনসেপ্ট? বলবি দাদা এই কনসেপ্টটা 5th সেমিস্টারে কী করে কাজে লাগবে? 80C এর অঙ্ক করতে দেবে? এখানকার 2 বা 3টি আইটেম থাকবে যেখানে 80Cতে লেস হবে। আর যদি বলিস বিকমে কী করে কাজে লাগবে দাদা, এই চ্যাপ্টার থেকে নিজে অঙ্ক দেবে যেখানে 80C এর এই অঙ্কটাই তুলে দিতে পারে 5 মার্কস। সো ঠিক আছে, ওপরটা সিঙ্গেল, ডান দিকটা সিঙ্গেল, একটা হাফ পেজ ছক কাট। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা সিঙ্গেল, একটা হাফ পেজ ছক কাট। হেডিং লেখ টপে কম্পিউটেশন অফ ডিডাকশন আন্ডার সেকশন 80C, কম্পিউটেশন অফ ডিডাকশন আন্ডার সেকশন 80C। রুপিস কালাম করে আইটেমগুলোকে চুজ কর ড্যাশ দিয়ে। LIP অন ওন লাইফ, LIP মানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ছোট করে বলে দিলাম। LIP অন ওন লাইফ, নিচে একটা অ্যারো দিয়ে, এরকম অ্যারো দিয়ে লেখ ম্যাক্সিমাম কত পার্সেন্ট রে? ম্যাক্সিমাম 20% অফ রুপিস 1 লাখ আছে নাকি? অফ রুপিস 1 লাখ, আর কিছু দেখাতে হবে না। এবার ক্যালকুলেশনটা তোর, 1 লাখের 20% কত হয়? 20,000। আর প্রিমিয়াম কত ছিল? 25,000। তুই চুজ কত করবি? 20,000। আর কিছু দেখাতে হবে না, এবার তোর ওপর নির্ভর করছে তুই কত চুজ করবি। বোঝা গেছে না বোঝা যায়নি? নেক্সট শুনছি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ম্যারিড ডটার্স লাইফ আসবে তো? লেখ LIP অন ম্যারিড ডটার্স লাইফ। LIP অন ম্যারিড ডটার্স লাইফ, আবার অ্যারো দে ম্যাক্সিমাম। এখানে লেখা যেত কেন বলতো 20% কেন? অ্যাজ দ্য পলিসি ইজ টেকেন বিফোর 1/4/12। তুই যদি লিখে রাখবি, লিখে রাখ ম্যাক্সিমাম 20% অফ 1 লাখ যেখানে লিখেছিস লিখে রাখ অ্যাজ দ্য পলিসি ইজ টেকেন, অ্যাজ দ্য পলিসি ইজ টেকেন বিফোর 1/4/12। তাই মানে আরও ইনফরমেটিভ হয়ে গেল ব্যাপারটা। আর এখানে কি লিখলি? ম্যাক্সিমাম 10% অফ কত টাকা দেওয়া আছে বলতো? 1,50,000, ম্যাক্সিমাম 10% অফ 1,50,000 অ্যাজ দ্য পলিসি ইজ টেকেন আফটার 1/4/12। বোঝা যাচ্ছে আমি কি বলছি? তাহলে 15,000 আসছে, বুঝতে পারলি আমি কি বললাম? ম্যাক্সিমামটা কেমন করে কাজ করছে বুঝেছিস? কিছুক্ষণের জন্য ধর ওই 17,500 যেটা সেকেন্ডেরটায়, ওই 17,500টা 10,000 ধর, তাহলে কিন্তু আমি 10,000ই আনতাম, তাহলে কিন্তু আমি 15 আনতাম না। বোঝা গেছে আমি কি বললাম? নেক্সট লেখ LIP অন ব্রাদার্স লাইফ। আমি লিখে নীল করব কিন্তু দেখাবো। LIP অন ব্রাদার্স লাইফ, নীল ব্র্যাকেটে কি লিখবি বা ড্যাশ দিয়ে এরকমভাবে অ্যারো দিয়ে লেখ
ডাজ নট কোয়ালিফাই, এটা কোয়ালিফাই করে না, ডাজ নট কোয়ালিফাই, তার মানে ইনকাম ট্যাক্স এটাকে কি করে না, কোয়ালিফাই করে না। আর কি আছে বল, ইনভেস্টমেন্ট ইন এনএসসি, লেখ ইনভেস্টমেন্ট ইন এনএসসি, বাইরে পাঠিয়ে দে, কত টাকা আছে বল, 20,000। তারপরে কি লিখবি, ইন্টারেস্ট অন এনএসসি এক্সক্লুডিং লাস্ট ইয়ার্স ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন এনএসসি ওর সাথেই লিখবি কমা দিয়ে এক্সক্লুডিং লাস্ট ইয়ার্স ইন্টারেস্ট, এটাই রুল কিন্তু, যে ইন্টারেস্টটা হবে কিন্তু লাস্ট ইয়ারেরটা এক্সক্লুড করে। নিচে একটা ব্র্যাকেট মার, শুনছি, 5036 মাইনাস 2897, মাইনাস করে বাইরে পাঠা 2139। নেক্সট, টিউশন ফিজ অফ 2 চিলড্রেন, টিউশন ফিজ অফ 2 চিলড্রেন যেটা আছে 31,200, টোটাল কর দেখিনি এরমভাবে, টোটাল কর, $88,339 নাকি, 88,339। শুনে নে, এই 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 জায়গাটা বুঝে নে, এটা বারবার লাগবে। এর এগেনস্টে আমি লিখব কোয়ালিফাইং অ্যামাউন্ট, স্টপ, এর এগেনস্টে আমরা লিখব কোয়ালিফাইং অ্যামাউন্ট ব্র্যাকেটে ম্যাক্সিমাম ₹1.5 লাখ, এটা হচ্ছে কোয়ালিফাইং অ্যামাউন্ট, এবং এর ম্যাক্সিমাম কত টাকা বলতো, 1.5 লাখ। কারণ এটা কত বেরোচ্ছে তার উপর আমার হাত নেই, এটাকেই আমি কোয়ালিফাইং বলবো, এবং লেখার সময় কি লিখবো, ম্যাক্সিমাম রুপিস কত, 1.5 লাখ। বলে না ছকটা টেকনিক্যালি শেষ, ছকটা টেকনিক্যালি শেষ। ছকের নিচে অতএব, অতএব ডিডাকশন আন্ডার সেকশন 80C, আমাকে বলতো কোনটা চুজ করব, 88,339, কারণ এটা 1.5 লাখের কম, ₹88,339। সবাই মিলে বুঝেছিস? কিছুক্ষণের জন্য ধর, এটা অঙ্কটা শেষ, এবার আমি একটা অন্য জিনিস বোঝাই। কিছুক্ষণের জন্য ধর এর টোটালটা হচ্ছে 1,88,339, হতেই পারতো আমি তখনও লিখতাম কোয়ালিফাইং অ্যামাউন্ট, ব্র্যাকেটে ম্যাক্সিমাম কত লিখতাম, 1.5 লাখ। যখন আমরা পরে লিখতাম এখানে, তখন 1.5 লাখ টাকা চুজ করতাম, এটাই হচ্ছে লজিক। বুঝেছিস না বুঝিসনি? 80C টেকনিক্যালি কমপ্লিটেড তোদের জন্য। ইলাস্ট্রেশন 2 দেখ, এটা অ্যাকচুয়ালি তোরা করে নিস বাড়িতে। লাইফ, আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওয়াইফস লাইফ আসবে, শুনতে পাচ্ছি না, 12,500 টাকা আছে তো, ব্র্যাকেটের সাম অ্যাসিওর্ড কত আছে, 1 লাখ। এক্ষুনি বলবি দাদা ডেট তো বলা নেই, আমি কি ধরবো, তোমার ওপর নির্ভর করছে। তুমি ধরে নিতে পারো পলিসিটা 1/4/12 আগে হয়েছে, তাহলে কত পার্সেন্ট কোয়ালিফাই করবি, মানে ম্যাক্সিমাম করবি 20। কোথায় লেখা আছে বলতো, অ্যাজিউম দ্যাট all the above life insurance policies taken আচ্ছা বিফোর 1st of April 2012। বহু অঙ্কে পাবি শুধু এরকম লেখা থাকবে, অথচ কোনো ডেট থাকবে না। যদি ডেট না বলা থাকে তুমি ডিলেমায় পড়ে যাবে, আমি ধরবোটা কি, আগে না পরে, তোর ওপর নির্ভর করছে এখানে কোনটা কাজ করবে। ওই অ্যাজটা, ওই অ্যাজের জায়গায় আমরা তখন কি লিখবো, অ্যাজিউম। ওই অ্যাজের জায়গায় তখন আমরা কি লিখবো, অ্যাজিউম। তাহলেই গল্প শেষ, তুই অ্যাজামশন করে দিবি। এখানে লেখা আছে 1/4/12 আগে, সো 20%, হ্যাঁ কি না? তাহলে বল 1 লাখের 20% 20,000, হ্যাঁ কি না? আর প্রিমিয়ামটা কিন্তু 12,500, তাহলে কোনটা কোয়ালিফাই করবে, 12,500। নেক্সট, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন সন্স লাইফ ডেফিনেটলি আসবে। 2 লাখের 20% 40,000, কিন্তু এখানে 45,000, দেখ 40,000। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন মাদার্স লাইফ, ছেলে খুব ভালো কিন্তু ট্যাক্সের রুল ভালো নয়, মায়ের লাইফের উপর দিল না, ওকে খুব ভালো কথা। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন লাইফ, এবার একটা মজার জিনিস দেখ,
সাম অ্যাসিওর্ড কত দিয়েছে? 5 লাখ। 5 লাখের 20% বল, 1 লাখ। আর এখানে কত আছে? 20,000। নিচে ড্যাশ দিয়ে লেখা আছে ডিউ অন 31st of March বাট পেড অন 15th of April। ওরা বলছে ডিউ বেসিসে হবে। প্রফেশনের ক্লাসে আমি একটা জিনিস ডিসকাস করছিলাম, ভালো করে ভাব। IM এর সাবস্ক্রিপশন ডিউ ছিল, ভেবে দেখ, হ্যাঁ কি না? আবার প্রফেশনাল ট্যাক্সও ডিউ ছিল। ট্যাক্সের পয়েন্ট অফ ভিউ কি? IM এ আমি কন্ট্রোল করি না, তুমি ডিউ রেখেছো তোমার ব্যাপার, আমি ছাড় দিয়ে দিচ্ছি। কিন্তু প্রফেশনাল ট্যাক্স আমি কন্ট্রোল করি, আমার কাছে ডিউ রেখেছো আমি ছাড় দেবো না। সেম লজিক। LICর কাছে তুমি ডিউ রেখেছো, আমি দেখতে যাবো না তুমি কবে ডিউ রেখেছো, কবে পেমেন্ট করেছো। তোমার দেওয়ার কথা ছিল, আমি ছাড় দিয়ে দিচ্ছি। তুমি না দিলে LIC তোমার পলিসি ক্যান্সেল করে দেবে, সেটা ওদের ব্যাপার। সো এখানে যে ডিউ ছিল ইমমেটেরিয়াল। কোন স্ট্যান্সে ইমমেটেরিয়াল বুঝেছিস? কারণ ওটা ডাইরেক্টলি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নয়। সো এটা ইমমেটেরিয়াল। ডিপোজিট ইন PPF ডেফিনেটলি আসবে। ইনভেস্টমেন্ট ইন NSC ডেফিনেটলি আসবে। রিপেমেন্ট অফ হাউজিং বিল্ডিং লোন, রিপেমেন্ট অফ হাউজিং বিল্ডিং লোন টু LICI, তাই না? ইনক্লুডিং ইন্টারেস্ট 1,03,000। তুই লোন রিপেমেন্ট করেছিস 1,45,000, এর মধ্যে ইন্টারেস্ট কত ছিল? 1,03,000। মাইনাস করলে 42,000, যেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপালটা আসবে, তাই তো কথা। আর 1,03,000টা চলে যাবে হাউস প্রপার্টিতে। যাক, বল বুঝতে পারলাম না? আর ফিজ বা টিউশন ফিজ অফ 2 চিলড্রেন, একটা হচ্ছে টিউশন ফিজ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ফিজ, মানে স্কুলে ডেভেলপমেন্ট ফিজ। টিউশন ফিজ মেনশন করা আছে, তার মানে কোনটা আসবে? শুধু 35, 85 নয়। অ্যাডমিশন ফিজ, টিউশন ফিজ, এইগুলোকে নিয়ে আসতে হবে। কি বললাম? ক্লিয়ার? 80C চেয়েছে, বাড়িতে করে নিতে পারবি? করে নিস, সলিউশনটা শুদ্ধ দিবি, সুবিধে হবে। 80C মোরাললেস খতম। আমরা কতখানি শিখলাম রে? 1 নম্বর। এবার ইম্যাজিন কর 80C থেকে 80U। ট্যাক্স কেন টিপিক্যাল? ব্যাপারটার মধ্যে প্যাঁচ আছে কিন্তু ইজি, হ্যাঁ কি না? আমরা সব করাবো না, আমরা সেকেন্ড করাচ্ছি। লেখ নাম্বার 2, ডিডাকশান ইন রেসপেক্ট অফ। কেন নাম্বার 2 বুঝতে পারছিস? ডিডাকশান ইন রেসপেক্ট অফ, ডিডাকশন in respect of contribution to certain pension fund, PENSION, contribution to certain pension fund under section 80CCC। তুই ভাববি না C থেকে U মানে C থেকে U এরকম গুনে গেলে হবে। C এর আন্ডারে অনেক ভাগ থাকে। 80C যেমন ছিল, 80CC ছিল, আমি করাইনি, 80CCCটা করাচ্ছি। 80CCDও আছে, আনন্দকর। আমি করাবো না, আমি শুধু 80CCCটা করাবো, বিকম পারপাস এটাই লাগে। পেনশন ফান্ড, এই পেনশন ফান্ড নাম শুনেছিস? LICরই আছে। অর্থাৎ তুই এমন একটা স্কিমে টাকা জমা দিচ্ছিস যেটা তুই তুলতে পারবি না, একটা সার্টেন পিরিয়ড পর ওরা তোকে সেই স্কিম থেকে কি দেবে? টাকা ফেরত দেবে পার মান্থ। এবার তুই কীভাবে নিবি তোর ব্যাপার, তাকে কি বলা হয়? পেনশন ফান্ড। তুই পেনশন ফান্ডে টাকা জমা রাখলে কোন সেকশানে ছাড় দেবে? 80CCC। একটা মজা আছে, কিভাবে লিখবি ইমমেটেরিয়াল, কিভাবে শুনবি মেটেরিয়াল। 80C আর 80CCC রিলেটেড, এই দুটো মিলিয়ে 1.5 লাখ ম্যাক্সিমাম। মানে বল, ধরে নে আগের অঙ্কটায় ধরে নে 80,000, কোয়ালিফাইং অ্যামাউন্ট 80Cতে কত হয়েছে? 80,000। আর তুই পেনশন ফান্ডে জমা দিয়েছিস 2 লাখ। কিছুক্ষণের জন্য ধর তুই পেনশন ফান্ডে জমা দিয়েছিস কত টাকা? 2 লাখ। তোকে 80CCCতে 2 লাখ টাকা ছাড় দেবে না বাবা। তোকে বলবে 1.5 লাখের মধ্যে 80,000 তুমি 80Cতে নিয়েছো, পড়ে আছে কত? 70,000।
এখানে 2 লাখের জন্য তুমি 70,000 ছাড় পাবে। তাহলে মজার জায়গা কোনটা? 80C আর 80CCC মিলিয়ে ম্যাক্সিমাম 1.5 লাখ। ওটাই শুধু লিখে রাখ, লেখ ম্যাক্সিমাম ডিডাকশন আন্ডার সেকশন 80C প্লাস 80CCC ইকুয়ালস টু রুপিস 1.5 লাখ। আমাকে বল কি লেখালাম, বুঝেছিস? মুছলাম। আজকের জন্য লাস্ট নাম্বার 3, এটা শেষ। আজকের জন্য লাস্ট নাম্বার 3, লেখ ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম paid by check on health under section 80D, under section 80D। হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিক্লেম নাম তো শুনেছিস। ওই ইন্স্যুরেন্স নিলে 80D সেকশানে ছাড় যায়। অবভিয়াসলি কিছু কন্ডিশনস আছে। কন্ডিশন নাম্বার 1, ক্যাশ পেমেন্ট করলে হবে না, চেক বা এখন ডিজিটাল পেমেন্টও হয়, ওটাও মানে আদার দ্যান ক্যাশ, হ্যাঁ কি না? কার লাইফের ওপর বা কার হেলথের ওপর, লাইফ বলবো না, কার হেলথের ওপর, এটা কিন্তু খুব ব্রডার কনসেপ্ট। শুনে নে, সেলফ, স্পাউস, চিলড্রেন অবশ্যই ডিপেন্ডেন্ট হতে হবে এবং প্যারেন্ট, সবাইকার লেখাবো। অন দ্য হেলথ অফ বলে বুলেট দিয়ে দিয়ে লেখ, সেলফ, স্পাউস, তারপর চিলড্রেন ব্র্যাকেটে ডিপেন্ডেন্ট অনলি, তার মানে এখানে কিন্তু ম্যারিড ডটার হবে না। কি বললাম বোঝা যাচ্ছে? ডিপেন্ডেন্ট অনলি। আর একটা কি বলছি? প্যারেন্ট ব্র্যাকেটে ইনক্লুডিং ইনলজ, শ্বশুর শাশুড়িকেও ঢুকিয়ে নেবে, ইনক্লুডিং ইনলজ। ওকে, কোয়েশ্চেন, কতটুকু ডিডাকশান, এটা নিয়ে না হেভি সমস্যা আছে বুঝতে গিয়ে। এটা প্রেজেন্ট করছি একটু অন্যরকমভাবে, আগে আমি বুঝিয়ে নিচ্ছি পরে লেখাচ্ছি। শোন, এইটাকে 2 রকমভাবে ভাগ করেছে, 1 আমার ফ্যামিলি আর 2 বাবার ফ্যামিলি, মানে প্যারেন্ট বলছি। 1 আমার ফ্যামিলি আর একটা কে? প্যারেন্ট। আমার ফ্যামিলির ওপর 25,000 আর প্যারেন্টের ওপর আলাদা 25,000 1 বছরে ম্যাক্সিমাম। এটা শুনতে পাচ্ছি না, বুঝতে পারলে আমি কি বললাম? মানে আমার স্পাউস, আমার চিলড্রেন সবাইকার ওপর 25,000 ম্যাক্সিমাম। আবার বাবা মার ওপর আলাদা করে 25,000 ম্যাক্সিমাম। কিন্তু আবার এই দুটো ক্যাটাগরির একটাতেও যদি সিনিয়র সিটিজেন ঢুকে যায় 60 or অ্যাভব, আরও এক্সট্রা 25,000। বল দাদা কনফিউজড? আমি কনফিউশনটা 2 রকমভাবে ক্লিয়ার করছি। ধরে নে আমার এজ 40, আমার ওয়াইফের এজ 35, কথার কথা। চিলড্রেনদের এজ আরও ডেফিনেটলি অনেক কম। আমার বাবার এজ 65, আমার মায়ের এজ 55। ভাব, একটা ফ্যামিলি আমাদের। লিখবো? লিখি, 2 ভাগে ভাগ করছি। আমার ম্যাক্সিমাম এজ কত? 40 ইয়ার্স, মানে ম্যাক্সিমাম আমাদের দিক থেকে আমারটা 40 ইয়ার্স, আর আমার বাবার 65 ইয়ার্স।
আমার মায়ের এজ কত? 55, তাই তো রে? আর ওয়াইফের এজ 35। এবার মজাটা শোন, প্রিমিয়াম কত দিয়েছি ছেড়ে দে, আমি ম্যাক্সিমাম ছাড়টা বলছি। এইটার জন্য 25,000 শিওর আমার ফ্যামিলির জন্য, আর আমার বাবা মায়ের জন্য 25,000 হতো, আরও 25,000, যেহেতু একটা সিনিয়র সিটিজেন ঢুকে গেছে। কোয়েশ্চেন, যদি বাবার বয়স 59 হয় তাহলে কিন্তু শুধু 25,000। লজিক হচ্ছে এইটা। এবার এখানে এসএসসি 60, হ্যাঁ, এবং ওর বাবার বয়সটা চেঞ্জ করতে হবে, এবং ওর বাবার বয়স ধরে নে 80 ইয়ার্স, বেঁচে আছে, কথার কথা। এখানেও 25 + 25, কারণ সিনিয়র সিটিজেন ঢুকে গেছে, আর এখানে তো ডেফিনেটলি 50,000 সিনিয়র সিটিজেন ঢুকে গেছে। 25 + 25 বলছি। পুরো গল্পটা বুঝেছিস? পুরো গল্পটা কি হলো? আমাদের দিক থেকে 25,000, বাবা মার দিক থেকে 25,000, কিন্তু কোনো একটা জায়গায় যদি সিনিয়র সিটিজেন ঢুকে যায় আরও +25,000, মানে যার কাছে ঢুকবে তার সাথে। এবার এটাকে লেখাতে হবে। লেখ ম্যাক্সিমাম ডিডাকশন অন অ্যাসেসিজ ফ্যামিলি। অ্যাসেসির ফ্যামিলি বলতে কি বোঝালা, মানে বোঝাই, বুঝতে পারলি রে? প্যারেন্ট ছাড়া কিন্তু। লেখ ₹25,000 +25,000 ইফ এনি সিনিয়র সিটিজেন। বুঝতে পারলাম কি লেখালাম? এমনিতে 25,000, তার সাথে আরও 25,000 হবে যদি কি ঢুকে যায় ভেতরে, সিনিয়র সিটিজেন। নেক্সট কি লিখবি? ওটা আগেরটা কি লিখলি বল? তাহলে অন প্যারেন্ট সেম ₹25,000 প্লাস ₹25,000 ইফ সিনিয়র সিটিজেন, প্লাস ₹25,000 ইফ সিনিয়র সিটিজেন। কি বললাম? ক্লিয়ার? আমরা আজকে কটা শেখালাম? টেকনিক্যালি 3টে, 80C, 80CCC আর 80D।